মাইটোসিস সম্পর্কে ডিসকাস করেছি। এখন আমরা চলে যাব পরবর্তী কোষ বিভাজন প্রক্রিয়া। মাইসিস বা মিওসিস এরকম অনেক ওয়ার্ড এখানে ইউজ করা হয়। ওয়েল, তাহলে আমরা একটু জানার ট্রাই করি যে এই মাইসিস বা মিওসিস কোষ বিভাজনটা কোথায় হয়, কেন হয়, কিভাবে হয়। ওয়েল, আমরা স্টার্ট করি তাহলে। দেখো, আমাদের যে পৃথিবীতে যত জীব আছে তাদের সংখ্যা বৃদ্ধি ঘটে। সংখ্যা বৃদ্ধি ওয়ার্ডটা জেনারেলি ইউজ করা হয় হচ্ছে তোমার ভাইরাসের ক্ষেত্রে। তারপর যদি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আসি, তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা যায় হ্যাঁ, ব্যাকটেরিয়ার কোষে বিভাজন হয়, যার ফলে তাদের সংখ্যা বৃদ্ধি হয়। আর যদি আমরা প্রকৃত কোষে চলে আসি, তাহলে প্রজনন ওয়ার্ডটা ইউজ করা হয়। প্রজনন কিন্তু সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া। যেমন আমরা মানুষ যদি বিয়ে শাদী করি, তাহলে দেখা যায় একটা মেল পার্সন, একটা ফিমেল পার্সন, এই দুজন থেকে একটা প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা কাচ্চা উৎপন্ন হয়। তাহলে দেখো, ছিল দুইজন, হয়ে যাবে তিনজন, চারজন, এরকম। ওকে, তো এই যে সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়া বা প্রজনন প্রক্রিয়া, এই প্রজনন প্রক্রিয়ার পেছনে মায়োসিসের একটা ভূমিকা আছে, মাইটোসিসের ভূমিকা আছে, মায়োসিসের ভূমিকাও আছে। মাইটোসিসের ভূমিকা কোথায় সেটা আমরা জানি যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট উৎপন্ন হয়। সেই জাইগোটটা যখন বিভাজিত হয় বা বড় হয়, তখন সেখানে মাইটোসিস কাজ করে। ওকে, কিন্তু এই যে তার আগে শুক্রাণু আর ডিম্বাণু উৎপন্ন হওয়ার জন্য একটা কোষ বিভাজন প্রক্রিয়া কাজ করে, সেটা হচ্ছে মিওসিস। এখানে দেখো, প্রথমে 2n কথাটা বলা আছে। এখানে 2n, এখানে 2n। হ্যাঁ, এটা ধর হচ্ছে ফাদারকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, এটা মেল সাইন। তারপর হচ্ছে এটা ধরো মাদারকে এই সাইন দ্বারা প্রকাশ করা হয়, ফিমেল সাইন। ওকে, এগুলো ধরো তাদের বডির জনন মাতৃকোষ। তো জনন মাতৃকোষ যেটা আছে, এখানে মিওসিস হবে বা মায়োসিস হবে। তারপর এখান থেকে হচ্ছে ডিম্বাণু, এখানে যেহেতু ডিম্বাণু আছে, সো ফাদার মাদারটা একটু উল্টা হয়ে গেছে আমার, এটা একটু কারেক্ট করে ফেলি। এটা হচ্ছে মাদার আর এটা হচ্ছে ফাদার। ওকে, তো এটা যেহেতু ডিম্বাণু, তো ডিম্বাণু যেহেতু এটা হচ্ছে মাদার হবে, আর এটা যেহেতু শুক্রাণু, এটা ফাদার হবে। এখন কথা হচ্ছে এগুলো কোথা থেকে আসলো? এগুলো কিন্তু আমাদের যে জননাঙ্গ আছে, জননাঙ্গ বলতে হচ্ছে আমরা তো জেনারেলি ছেলেদের ক্ষেত্রে জননাঙ্গ বলতে পেনিসকে বুঝি, মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনাকে বুঝি। অ্যাকচুয়ালি জননাঙ্গের আর অনেক পার্ট আছে, এগুলো হচ্ছে এক্সটার্নাল, মানে বাইরে আছে, সেজন্য আমরা বাইরে থেকে দেখছি। আমাদের বডির ভিতরে কিছু জননাঙ্গ আছে, তাদেরকে ইন্টারনাল বা হচ্ছে অভ্যন্তরীণ জননাঙ্গ বলা হয়। যেমন মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়, ছেলেদের ক্ষেত্রে টেস্টিস। যদি বলো যে টেস্টিস আবার কি জিনিস, হ্যাঁ, একদম সোজা বাংলায় আমরা যেটাকে বিচি বলে জানি, সেটাই কিন্তু টেস্টিস। ওকে, রাইট। বা আরেকটা ভালো বাংলা আছে, শুক্রাশয়। তো তাহলে দেখো, এই যে শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু উৎপন্ন হবে, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হবে। শুক্রাশয়ের মধ্যে যে কোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয় তাকে বলে শুক্রাণু জনন মাতৃকোষ, আর ডিম্বাশয়ের মধ্যে যে কোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হবে তাকে বলা হয় ডিম্বাণু জনন মাতৃকোষ। তাহলে এখানে দেখো বলা আছে জনন মাতৃকোষ, একটা শুক্রাণু, একটা ডিম্বাণু। তো এগুলো হচ্ছে ডিপ্লয়েড, আর ডিপ্লয়েড থেকে মিওসিস হবে, মিওসিস হয়ে হ্যাপ্লয়েড হয়ে যায়। হ্যাপ্লয়েড শুক্রাণু ডিম্বাণু এই দুটো মিলিত হয়ে আবার হচ্ছে জাইগোট উৎপন্ন করে, মানে জাইগোটটা আবার ডিপ্লয়েড হয়ে যায়। ব্যাপারটা কিরকম? ধরো এক জায়গায় 4টা ক্রোমোজোম ছিল, আরেক জায়গায় 4টা ক্রোমোজোম ছিল। এটা ধরো হচ্ছে ডিম্বাণু জনন মাতৃকোষ, এটা ধরো শুক্রাণু জনন মাতৃকোষ, ঠিক আছে? বা আমরা যদি এখানে দেখা ট্রাই করি, তাহলে ব্যাপারটা এরকম দেখাবে। এখানে ধরো 4টা ক্রোমোজোম আছে, এখানে 4টা ক্রোমোজোম আছে, জনন মাতৃকোষের মধ্যে 4টা করে ক্রোমোজোম আছে। এটা যখন মিওসিস হয়, তখন এখান থেকে ডিম্বাণু উৎপন্ন হবে। কিন্তু কথা হচ্ছে যে ডিম্বাণু একটা উৎপন্ন হলেও আশেপাশে আরো 3টা কোষ নষ্ট হয়ে যায়। সেটা আমরা যখন হচ্ছে ডিম্বাণু জনন প্রক্রিয়া বা ডিম্বাণু উৎপাদনের একটা প্রক্রিয়া আছে, আমরা হচ্ছে জুলজিতে নবম অধ্যায় যেটা মানব জীবনের ধারাবাহিকতা, ওই চ্যাপ্টারটাতে জানবো। সেটা হচ্ছে তোমার ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়া, ওটাকে বলা হয় ওজেনেসিস। ওকে, জেনেসিস মানে তৈরি হওয়া, ও মানে হচ্ছে ওভম ডিম্বাণু। ওকে, তো এখানে 4টা ক্রোমোজোম থেকে মিওসিস প্রক্রিয়ায় প্রত্যেকটা ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়েছে। ওকে, তাহলে এখানে কি চলে আসবে? এখানে ক্রোমোজোম আসবে 2টা। ভালো কথা। এখানে শুক্রাণু আছে, শুক্রাণুতে 4টা ক্রোমোজোম আছে, শুক্রাণু জনন মাতৃকোষে 4টা ক্রোমোজোম আছে। তারপর যখন শুক্রাণু তৈরি হবে, সেখানেও হাফ হয়ে যাবে, এখানেও ক্রোমোজোম হবে 2টা। তাহলে দেখো, এটা ধরো ফাদার বা এটা মাদার, এটা ফাদার, হ্যাঁ, তাদের কোষে ক্রোমোজোম ছিল হচ্ছে 4টা করে। তারপর এখান থেকে ডিম্বাণু বা শুক্রাণু তৈরি হলো, আবার এই দুটো হচ্ছে অ্যাটাচড হবে, যখন মিলিত হবে মানে নিষেক হবে আর কি। নিষেক হওয়ার পর এখান থেকে জাইগোট উৎপন্ন হবে। তাহলে দেখো, এখানকার 2 এখানকার 2 মিলে হচ্ছে 4 হয়ে গিয়েছে। ওকে, তাহলে দেখো, এখন নতুন যে বেবিটা তৈরি হয়েছে তার ক্রোমোজোম সংখ্যাও 4, আবার আগে যে ফাদার মাদার ছিল তাদের ক্রোমোজোম সংখ্যাও 4। তার মানে বেবির বৈশিষ্ট্যটা মা বাবার বৈশিষ্ট্যের মতো হবে। আর যদি বলো যে এখানে মায়োসিস না হয়ে যদি মাইটোসিসই হতো, তাহলে দেখো এখানে 4টা ক্রোমোজোম,
এখানেও 4টা ক্রোমোজোম। তারপর এরাই যদি আবার 4 মিলে হচ্ছে জাইগোট তৈরি করতো, তাহলে দেখা যেত যে 4 আর 4 8 হয়ে গিয়েছে। 4 আর 4 যদি 8 হতো, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াতো যে মশা হচ্ছে হেলিকপ্টার হয়ে যেত। ওকে, মশা তো অনেক ছোট সাইজের, তো দেখা গেল যে মশার এক জেনারেশন আসবে, এক জেনারেশনের পর আরেক জেনারেশন যখন আসবে, তখন দেখা যাবে যে তাদের বডিতে ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে গিয়েছে। ক্রোমোজোম সংখ্যা যদি ডাবল হয়, তাহলে আমরা প্রথম অধ্যায়ে জেনে এসেছি যে ক্রোমোজোম ডিএনএ থাকে, ডিএনএ থেকে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হয়, যার ফলে প্রোটিন তৈরি হয়। দেখা যেত মশাদের বডিতে ডাবল করে প্রোটিন তৈরি হতো। তারপর পরের জেনারেশন যখন আসবে, প্রথমে ধরো এটাই মশার ক্ষেত্রে প্রথম জেনারেশনে 8টা ক্রোমোজোম, পরের জেনারেশনে হতো হচ্ছে 8 দুগুণে 16টা ক্রোমোজোম। মানে দেখো, মশার মা বাবার ক্ষেত্রে থাকতো 4টা করে ক্রোমোজোম, কিন্তু তাদের যখন বাচ্চা কাচ্চা, তাদের নাতিপুতি হতো, তখন ক্রোমোজোম সংখ্যা কয়েক গুণ বেড়ে যেত। ওকে, তো তাহলে কি হতো, মশা থাকতো না, আস্তে আস্তে দেখা যেত বড় হতো। আমরা হেলিকপ্টার না কিনে মশার গলায় দড়ি বেঁধে ঘুরে বেড়াতাম। ঠিক আছে? ওকে, তো এই জন্য মাইটোসিস না হয়ে এখানে মিওসিস হয়, যাতে ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে এখানে ধ্রুব থাকে। ওকে, কিসের সঙ্গে ম্যাচ করবে, কনস্ট্যান্ট থাকবে মা বাবার ক্রোমোজোম সংখ্যার সাথে, যাতে প্রজাতির বৈশিষ্ট্যটা অক্ষুণ্ণ থাকে। ওকে, তো এই হচ্ছে মায়োসিস এর গুরুত্ব। ফার্স্ট হচ্ছে ক্রোমোজোম সংখ্যাকে হাফ বানানো হবে, তারপর এখান থেকে আবার এই দুটো জোড়া লাগানোর পর, জয়েন্ট করার পর যে নতুন যে চিপটা পাওয়া যাবে, সেটা ক্রোমোজোম সংখ্যা আগেরগুলোর ইকুয়াল হবে। এই হচ্ছে মায়োসিস। এখন বলতে পারো যে তাহলে এখান থেকে যদি একটা বাচ্চা উৎপন্ন হতো, বা এখান থেকে যদি একটা বাচ্চা উৎপন্ন হতো, তখন তো মায়োসিসের দরকার ছিল না। ইয়েস, রাইট, কিন্তু এখানে কথা আছে, সেটা হচ্ছে এই 4টা ক্রোমোজোম থেকে যদি মাইটোসিস প্রক্রিয়া একটা বেবি হচ্ছে তৈরি হতো, বা নতুন একটা জাইগোট তৈরি হতো। বারবার আমি জাইগোট পড়তে ইউজ করছি। জাইগোটটা হচ্ছে শুক্রাণুর মিলিত হয়ে যে একটা কোষ উৎপন্ন হয় ফিমেল বডিতে, সেটাই হচ্ছে জাইগোট। আমাদের অরিজিন কিন্তু জাইগোট থেকেই হয়েছে। দেখাবো আমি, এটা মায়োসিসের গুরুত্বের মধ্যে আছে। এখান থেকে যদি একটা জাইগোট উৎপন্ন হতো, তাহলে দেখা যেত হ্যাঁ, এটা ধরো হচ্ছে সে বেবি। বেবি মানে আবার হচ্ছে আমরা ওই যে আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে যে বেবি নামে নাকি, বেবি ওটা না, কিন্তু হ্যাঁ, ছোট বাচ্চা। ওকে, তো এখানে এই যে এখান থেকে ধরো মাদার থেকে 4টা কোষ আছে, সেখান থেকে একটা ডিরেক্ট বেবি তৈরি হলো, শুক্রাণু কোনো বালায় নেই, বা ধরো ফাদার এখানে দরকার নেই, সিঙ্গেল মাদার বলে না, ওই টাইপের ব্যাপার ধরে নাও। ঠিক আছে? তো এরকম যদি হয়, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, মাদার আছে, তার বেবি যেটা, সেটাও ঠিক মাদারের মতোই হবে। কারণ কি, মাদারের যে ক্রোমোজোম গুলো আছে সেটাই বেবির মধ্যে চলে আসবে। সেটাই যদি বেবির মধ্যে চলে আসে, কোনো ভ্যারিয়েশন থাকবে না। তো এখন দেখা গেল যে কোনো একটা মাদার ভীষণ রাগী, ওকে, তাহলে তার ফ্যামিলি মেম্বার যারা আছে, তারা কখনো এক্সপেক্ট করবে না যে ওর বাচ্চা কাচ্চা যেটা হবে সে আবার রাগী হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের অনেকেরই রাগী মানুষকে পছন্দ না। দেখা গেল আমরা কাউকে বললাম যে ভাই ভালো আছেন, সে ঠাস করে একটা থাপ্পড় লাগাই দিল। হ্যাঁ, তো এই টাইপের মানুষ যদি হয়, তাহলে এটা আমাদের জন্য ব্যাপারটা ইরিটেটিং হয়ে যায়। ওকে, তো ধরো এই পাবলিকটা ওই টাইপের, হ্যাঁ, যে সালাম দিলে থাপ্পড় লাগায় নেয়। তো এখান থেকে যদি একটা বেবি উৎপন্ন হতো এটার মধ্যে, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। এই জন্যই যাতে হচ্ছে ফাদার মাদার বা এখানে কম্বিনেশন হতে পারে, সেই জন্য আগে মিওসিস হয়, মিওসিসের পর দুটো মিলিত হয়ে শুক্রাণু নির্মাণ মিলিত হয়ে জাইগোট উৎপন্ন হয়। তার মানে এখানে বৈশিষ্ট্যের কি হচ্ছে, সংমিশ্রণ হচ্ছে। বৈশিষ্ট্যের সংমিশ্রণ করে যে শুধু থাপ্পড় লাগানো ব্যাপারটাই সলভ হবে তা, এখানে দেখা যাবে যে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটবে, তাদের অভিযোজন ক্ষমতা বাড়বে। আমরা ওই যে বাচ্চাকালে পরপরাগায়ন করে আসছি, পরপরাগায়নের সুবিধা, ওই টাইপের ব্যাপার। ঠিক আছে? আবার হচ্ছে দেখা যাবে উন্নত প্রজাতি পাওয়া যেতে পারে, প্রজাতি মানে প্রকরণ আর কি। ওকে, তো এই হচ্ছে প্রথমে শুক্রাণু, জনন মাতৃকোষ, তারপর মায়োসিস, তারপর সেখান থেকে জাইগোট, এবং এগুলোর গুরুত্ব। যদি এগুলো না হতো, তাহলে আমরা অনেক প্রবলেম ফেস করতাম। ওকে, এখন আমরা আসি এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যে কথাটা বলা হয়েছে, যেখানে টোয়াইস এন, এখানে আবার এন আছে, এই ব্যাপারটা কিরকম, এটা একটু ক্লিয়ার করে দিই, তারপর আমরা মায়োসিস প্রক্রিয়া চলে যাব। আমরা জানি আমাদের হিউম্যান বডির যে কোষগুলো আছে, শুক্রাণু ডিম্বাণু বাদ দিলে, মানে হচ্ছে দেহ কোষ যেটা হচ্ছে ইনক্লুডিং জনন মাতৃকোষ। ওকে, তো সেই জায়গায় 46 ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম সংখ্যা 46টি, বা বলা হয় যে 23 জোড়া। এখন কথা হলো যে আমি যদি বলি যে 46টি, তো এটাকে আবার 23 জোড়া কেন বলছি? দেখা গেল যে একটা জায়গায় ধরো আমি গুনে দেখলাম যে 50 জন মানুষ আছে। ওকে, তো 50 জন মানুষ আছে, তাহলে দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। ওকে, তো তখন কিন্তু আমি ঠিক বলতে পারবো না যে এখানে 25 জোড়া মানুষ আছে বা 25টি কাপল আছে। মানুষ বলতে পারবো, জোড়া মানুষ আছে। ওকে, কারণ হচ্ছে 25 দুগুণে 50। ওকে, কিন্তু কাপল এই ওয়ার্ডটা ইউজ করতে পারবো না। কিন্তু দেখা গেল
যে হ্যাঁ মাত্র 1 বছর আগে বিয়ে করেছে এরকম 25 জন, মানে 25 জন কাপল এক জায়গায় বসে আছে, দেখা যাবে যে হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ পাশাপাশি বসে থাকবে ধর কোনো পার্কের মধ্যে। ওকে, তো তখন আমরা বলতে পারবো ইয়াস এখানে 25টি কাপল আছে বা 25টা জোড়া আছে। এখন আমরা কোষে চলে আসি। কোষে আমরা বলি যে হয় 46টি ক্রোমোসোম আছে অথবা 23 জোড়া, ঠিক আছে, 23 পেয়ার। ওকে, আচ্ছা, তো এই ব্যাপারটা এটা কেন বলা হয়, এটার কারণ আছে, কারণটা একটু বলি। সেটা হচ্ছে এই জায়গায় দেখো ক্রোমোসোম গুলো অ্যাকচুয়ালি জোড়া বেঁধে আছে। এই যে এটা হচ্ছে নাম্বারিংও করা আছে, 1 নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট, তারপর এটা সেকেন্ড, এটা থার্ড, এরকম। আবার এখানে দেখো 21 নাম্বার আছে, তারপর এখানে 22 নাম্বার আছে, এরকম আছে। এখন তোমরা বলতে পারো যে তাহলে ও আচ্ছা এরা জোড়া বেঁধে থাকে। এখন আরেকটা জিনিস যদি খেয়াল করো তাহলে দেখবা যে প্রত্যেকটা জোড়ার আকৃতি প্লাস হচ্ছে তাদের গঠন মোটামুটি সেম, একই রকম। হ্যাঁ দেখো কালারও মনে হয় ম্যাচ করতেছে, ঠিক আছে। আমরা যদি এটার কথা চিন্তা করি তাহলে এটা দেখো নিচে দুইটার একটু সবুজ কালার, ঠিক আছে, তারপর হচ্ছে যে মাঝে সেম জায়গায় সেম রকমের কালার আছে। তার মানে মনে হচ্ছে যে হ্যাঁ দুইটার গঠনও এক, মানে দুইটার একই জায়গায় একই রকমের জিনিস আছে। এখন ক্রোমোসোমের মধ্যে কি থাকে, ক্রোমোসোমের মধ্যে থাকে ডিএনএ। তার মানে আমরা বলতে পারি যে দুইটার সেম জায়গায় সেম টাইপের ডিএনএ আছে। ওকে, আর আমরা যখন জেনেটিক্স পড়বো জুলজিতে তখন এই ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন আমি হচ্ছে ওভারঅল ডিসকাশন করছি। ওয়েল, তো তাহলে বলতে পারি যে সেম জায়গায় সেম ডিএনএ। এখন আমরা জানি যে ডিএনএ একটা জীবের বৈশিষ্ট্যের ধারক ও বাহক, মানে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে সেম জায়গায় যদি সেম ডিএনএ থাকে তার মানে দুইটা ডিএনএ বৈশিষ্ট্য এক, তার মানে একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা করে ডিএনএ বা দুইটা করে জিন আছে, ডিএনএ এর অংশ আছে। তার মানে এখানে 7 নম্বর যে পেয়ারটা নিয়ে যদি আমরা কথা বলি, 7 নম্বর জোড়া যেটা আছে সেটার এই ক্রোমোসোমের যা বৈশিষ্ট্য, এই ক্রোমোসোমের বৈশিষ্ট্যটা সেম, ঠিক আছে। আচ্ছা, এখন মিয়োসিস যে কোষ বিভাজন প্রক্রিয়া আছে তোমরা জানো ক্লাস 9-10 পড়ে আসছো যে সরি এখানে কোষের ক্রোমোসোম সংখ্যা হাফ হয়, অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। এখন আমি যদি অর্ধেক করার কথা বলি তাহলে যদি বলি যে হ্যাঁ এখানে 46টা ক্রোমোসোম আছে 23 জোড়া, তাহলে আমি এই যে 12-র হাফ থেকে শুরু করে এই উপর পর্যন্ত একটা কোষের মধ্যে ঢুকাই দিই, আর হচ্ছে 12-র এই সেকেন্ড হাফ থেকে বাকি যেগুলো আছে সেগুলো আরেকটা কোষের মধ্যে দিয়ে দিই। ওকে, তো এরকম করলে কিন্তু ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হবে, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। সেটা হলো আমরা জানি যে মানুষের লিঙ্গ নির্ধারিত হয় সেক্স ক্রোমোসোম দ্বারা, সেটাকে বলি আমরা এক্স এবং ওয়াই, ঠিক আছে। এক্স হচ্ছে ফিমেলদের জন্য, ওয়াই হচ্ছে মেলদের জন্য। ওকে, যাই হোক, তো হচ্ছে এই যে এক্স ওয়াই আছে, এই এক্স ওয়াই দেখো যদি আমি এরকম করে ভাগ করি যে উপরের গুলো একদিকে নিচের গুলো আরেকদিকে, তাহলে এক্স ওয়াই একটা কোষে চলে যাবে আর একটা কোষে দেখো এক্স ওয়াই থাকবে না। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে কোষটা হচ্ছে এর লিঙ্গ কি হবে সেটা নিয়ে আমাদের ভাবতে ভাবতে মাথার চুল সব নাই হয়ে যাবে। ওকে, তারপর হয়তো আমরা খুঁজে পাবো না জটিল লিঙ্গ কোথায়। হ্যাঁ, হয়তো দেখা যাবে যে ওর কোনো মেল বা ফিমেল অর্গানই নাই হয়ে গেছে। ওকে, এরকম হবে। আবার যদি ধরো যে 21 নম্বর বা 22 নম্বর ক্রোমোসোমের কথা বলি, এটা ধরো হচ্ছে ধরে নিচ্ছি জাস্ট 21 নম্বর ক্রোমোসোমের যে ডিএনএ তার মধ্যে ধরো মানুষের পা তৈরির বৈশিষ্ট্য দেওয়া আছে। ওকে, আবার হচ্ছে এই যে 1 নম্বর যে ক্রোমোসোম আছে এর মধ্যে যে ডিএনএ গুলো আছে সেটা ধরো মানুষের মাথা তৈরি করে। এখন উপরের দিকে একটাই নিচের দিকে একটাই, তাহলে আমি যদি বলি যে হ্যাঁ এই ক্রোমোসোমের এখানে এটার সাহায্যে মাথা তৈরি হবে, তাহলে তুমি বলতে পারো যে তাহলে এর মধ্যে পা কোথায়, কারণ পা তৈরির কথা বলা আছে 21 নম্বরে। আবার আমি যদি বলি যে হ্যাঁ এখানে 21 নম্বরে নিচের যে কোষটা পাবো, ওকে, মিয়োসিস এর ফলে সেখানে পা তৈরি হবে, তুমি তখন বলতে পারো যে কিন্তু মাথা তৈরির কোনো ক্রোমোসোম দেখতেছি না, সেটা তো আরেক জায়গায় চলে গেছে, রাইট। তার মানে দেখো মানুষটা ফুলফিল হবে না। এই জন্য কি করা হয়, এই জন্য দেখা যায় যে মিয়োসিস কোষ বিভাজনটা যখন হয় তখন এভাবে যে 11 আর 12-র হাফ 11.5 এইভাবে ভাগ হয় না, যেগুলো একদিকে এগুলো তীক্ষ্ণ নট দ্যাট কি হয় প্রত্যেকটা জোড়া থেকে একটা করে ক্রোমোসোম, দেখা গেল যে এই মিয়োসিসে একটা থেকে 4টা করে কোষ হয়, 4টা পাত, আমরা এখন আপাতত 2টাই ধরে নিই, এরকম করে ধরো 2টা কোষ উৎপন্ন হয়। এই 1 নম্বর যে জোড়া সেটার একটা ক্রোমোসোম যাবে এই সাইডে আর 1 নম্বর জোড়ার আরেকটা ক্রোমোসোম যাবে এই সাইডে। 2 নম্বর জোড়া থেকে সেম, ধরো একটা ক্রোমোসোম যাবে এখানে এই কোষের মধ্যে, আরেকটা ক্রোমোসোম যাবে এখানে, ঠিক আছে। 3 নম্বর 4 নম্বর এরকম থেকে দেখো প্রত্যেকটা জোড়া থেকে একটা ক্রোমোসোম যায় একটা কোষে, আরেকটা ক্রোমোসোম যায় আরেকটা কোষে। এই জায়গাটাতেও সেম, হ্যাঁ এখানেও দেখা যাবে এটার মধ্যে এক্স চলে গেছে আর এটার মধ্যে ওয়াই চলে আসছে। তাহলে দেখো এখন তোমার কোনো কিন্তু ঝামেলা নাই
তুমি বলবা যে হ্যাঁ ইয়েস রাইট, এখন সবগুলো বৈশিষ্ট্য দুটো কোষের মধ্যে আছে। লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য আছে, মাথা তৈরির বৈশিষ্ট্য আছে, বলেছিলাম এটা পা তৈরি করে, পা তৈরির বৈশিষ্ট্য আছে। আবার ধরো হচ্ছে কোনটা আমাদের কিডনি তৈরি করতেছে 10 নম্বর। ওকে, তো এরকম সব বৈশিষ্ট্য সব জায়গায় আছে। এবার রাইট, এখন আবার বলতে পারো যে মানুষের তো কোষের মধ্যে 46টা ক্রোমোসোম দরকার, বা একটু আগে বললাম যে একটা বৈশিষ্ট্যের জন্য 2টা করে ক্রোমোসোম দরকার। এখন আমি যখন মিয়োসিস প্রক্রিয়া তৈরি করবো একটা করে কোষ, হ্যাঁ, তাহলে দেখো এটার 1 নম্বরে এটা চলে আসলো, এখানে 1 নম্বরে যে সেকেন্ডটা এটা চলে আসলো। আরেকটা ধরি ওই যে এক্স ওয়াই এর ক্ষেত্রে এখানে একটা এক্স চলে আসলো, আরেকটা এখানে ওয়াই চলে আসলো। এখন তোমরা বলবা যে এখানে তো তাহলে ক্রোমোসোম হাফ। ওকে, তাহলে এখান থেকে যদি মানুষ তৈরি হয়, দেখা যাবে মানুষের পা হওয়ার কথা 2টা, একটা পা হয়ে গেছে। আবার হচ্ছে মাথা এরকম গোল হওয়ার কথা, দেখা গেল মাথা অর্ধেক হয়ে গেছে। এরকম ভাবে রাইট, ইউ আর রাইট, কারণ হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্যের জন্য জিন লাগে 2টা করে। ওকে, ব্যাপারটা ঠিক এরকমও না, 2টা জিন যে একই হবে তা না, জেনেটিক্সে জানবা এটা, আপাতত ধরে নাও যে 2টা করে জিন লাগে। ওকে, তো তাহলে এটা যাতে না হয় সেজন্য আবার কি করা হয়, এখানে ধরো এটা শুক্রাণুজনন মাতৃকোষ। ওকে, এখান থেকে ধরো এরকম করে শুক্রাণু তৈরি হয়েছে, এরকম করে শুক্রাণু তৈরি হয়েছে। আবার ফিমেল বডিতে স্ত্রীজনন মাতৃকোষ থাকবে, সেই স্ত্রীজনন যে মাতৃকোষটা আছে সেখানে ডিম্বাণু তৈরি হবে। তখন ওই যে শুক্রাণু আর ডিম্বাণু এই প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হয়। তখন আবার ধরো একটা শুক্রাণু একটা ডিম্বাণু এরকম করে আরেকটা, এটা ধরো শুক্রাণু, এটা শুক্রাণু ধরে নাও, আরেকটা ডিম্বাণু চলে আসে, সেটাও ধরো এরকম করে যখন ম্যাচ করবে, দুইটাকে একীভূত করে দিবা, তখন দেখো এই যে 1 নম্বর জোড়া ক্রোমোসোমটা ব্যাক করবে, এটা আর হচ্ছে এটা মিলে, আবার হচ্ছে এক্স এক্স এই দুটো মিলে এটা ব্যাক করবে। ঠিক আছে? ওকে, এখানে এক্স ওয়াই আছে, ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই হবে, এটাই স্বাভাবিক। ওকে, তো তাহলে দেখো মিয়োসিসের মাধ্যমে আগে জনন কোষ তৈরি হলো, শুক্রাণু বা ডিম্বাণু, সেটা থেকে আমরা হচ্ছে নতুন জীব পাবো না। কেন? কারণ তাহলে ঝামেলা হবে, ক্রোমোসোম সংখ্যা ম্যাচ করবে না। তারপর আবার দুটোর মধ্যে নিষেক হয়, নিষেকের ফলে কি হয়, বাচ্চা কাচ্চা পাওয়া যায়। আমি ছোটবেলায় ভাবতাম যে বিয়ে না করলে বাচ্চা কাচ্চা হওয়া পসিবল না। হ্যাঁ, ওকে, মানুষ বিয়ে শাদী করে, বিয়ে শাদী করলে কিছু একটা হয়, তারপর বাচ্চা কাচ্চা হয়ে যায়। ওকে, কিন্তু হচ্ছে আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে জাস্ট শুক্রাণু দরকার, ডিম্বাণু দরকার, এটা বিয়ে হোক না হোক হোয়াটএভার, হু কেয়ারস। ওকে, এই টাইপের ব্যাপার। যাই হোক, তো হচ্ছে এই হলো মিয়োসিস প্রক্রিয়া। আর মিয়োসিস প্রক্রিয়ার হচ্ছে গুরুত্ব, ক্রোমোসোম সংখ্যা কেন হাফ হতে হবে। আর এখন তোমাদের যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের কথা বলছি সেটা ক্লিয়ার করে দিই। সেটা হলো এখানে প্রত্যেকটা যে জোড়া আছে, সে প্রত্যেকটা জোড়া থেকে দেখো প্রত্যেকটা জোড়ার মধ্যে সেম টাইপের 2টা করে ক্রোমোসোম আছে। ওকে, তাহলে ধরে নাও যে এখানে একটা এন, এখানে আরেকটা এন। এন মানে ধরা হচ্ছে প্রত্যেকটা ক্রোমোসোমকে আমরা এন দিয়ে প্রকাশ করলাম, এটা একটা এন, এটা একটা এন এই জোড়ার ক্ষেত্রে। তাহলে এই জোড়ার ক্ষেত্রে আমরা কি বলবো, ইয়েস, এটা হচ্ছে টুয়াইস এন। ওকে, তারপর আবার এখানে ধরো এখানে এটা একটা এন, এটা একটা এন, 2 নম্বর জোড়ার ক্ষেত্রে ইয়েস টুয়াইস এন। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা জোড়ার ক্ষেত্রে তুমি কি পাবা, টুয়াইস এন পাবা। তার মানে এখানে এন মানে কি, এন মানে হচ্ছে প্রত্যেকটা ক্রোমোসোম। এখন যখন এরকম করে হাফ হাফ করব, যে 1 নম্বর জোড়ার একটা উপরে একটা নিচে বসে, তখন দেখা যাবে যে হ্যাঁ এখানে মাত্র 23টা ক্রোমোসোম থাকবে। ঠিক আছে, আর যখন দুইটা কি করব, দুইটা হচ্ছে অ্যাড করে দিব, তখন দেখা যাবে হ্যাঁ 23 ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এন এর মান যদি হচ্ছে 23 হয়, কারণ আমাদের প্রত্যেকটা কোষে 23 জোড়া আছে, তাহলে 23 এটার সঙ্গে আরো 23টা যুক্ত হয় 23। তাহলে এন কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 23 কত হয়, 46। এই জন্য 46 কে বলা হয় হচ্ছে টুয়াইস এন। আর হচ্ছে যখন এটার হাফ হয়ে যাবে, সেটাকে জাস্ট 10 দ্বারা প্রকাশ করা হয়, মানে হ্যাপ্লয়েড সংখ্যা, হ্যাপ্লয়েড। ওকে, হ্যাপ্লয়েড ক্রোমোসোম নাম্বার। যাই হোক, তো এই যে এন যেটা, সেটা হচ্ছে ক্রোমোসোম নাম্বারিং বা প্রত্যেকটা ক্রোমোসোমকে ইন্ডিকেট করছে। আর যদি বলো যে মানুষের ক্ষেত্রে কি হ্যাপ্লয়েড মানে, মানুষের ক্ষেত্রে হ্যাপ্লয়েড মানে 23টি ক্রোমোসোম, ডিপ্লয়েড মানে 46টি ক্রোমোসোম। আবার অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যদি দেখা যায় যে 4টা ক্রোমোসোম আছে, তাহলে শুক্রাণু ডিম্বাণুর মধ্যে 2টা করে ক্রোমোসোম চলে আসবে দেহকোষ থেকে হাফ হয়ে। ওকে, তখন এন এর মান হবে কিন্তু আবার 2। ঠিক আছে, এই জন্য আমরা 2, 4, 23 গুণা করে জাস্ট এন বলে দিই। এন মানে হচ্ছে হ্যাপ্লয়েড, টুয়াইস এন মানে ডিপ্লয়েড, মানে ডাবল, সব ডাবল করে আছে, এরকম জোড়া জোড়া হয়ে আছে। ওকে, এই জন্য ডিপ্লয়েড যেটা সেটাকে টুয়াইস এন বলে, আর হ্যাপ্লয়েডকে এন বলে। ওয়েল, এই হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের কাহিনী মিয়োসিসের ক্ষেত্রে। প্লাস মিয়োসিসের ক্ষেত্রে কোষগুলো কিভাবে বিভাজিত হয় সেটা আমরা জানলাম। এখন আমরা চলে আসবো যে মিয়োসিসের ক্ষেত্রে কোষ বিভাজন প্রক্রিয়াটা কিভাবে হয়,
বা মাইটোসিসের সঙ্গে এটার কি মিল আছে, কি অমিল আছে, বা প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কিভাবে করছে, এটা আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।